হ্যাঁ, এবার হয়েছে। এটা হলো আমাদের 54th লেকচার। এই সিরিজের ফার্স্ট সিরিজের। এখন আমরা আগের দিন আলোচনা করেছিলাম ট্রান্সেন্ডেন্টাল আইডিয়াল। ওখানে একটা আইডিয়াল বিইং এর কথা বলা হচ্ছিল। সেই আইডিয়াল বিইং কেমন হবে সেটা সম্পর্কে কিছু কথা আগের দিন বলেছি। আরো কিছু কথা আজকে আলোচনা আমরা করব। মানে অবশ্যই কান্ট যা বলেছেন সেটা। আগের দিন টেক্সট থেকে কিছু পড়িনি, আজকে একটু টেক্সট ধরে পড়বো, এবং সেটা করতে গিয়ে আমাদের আবার সেই নেগেশনের আলোচনায় ফিরে যেতে হবে। কিছুটা নেগেশনের জায়গাটা একবার রিভিজিট করব, যে ওখানে কি বলা হয়েছিল। হয়তো অনেকেরই মনে নেই, সেই জন্য ওটাকে একটু রিভিজিট করা দরকার। দেখা যাক কি বলছেন কান্ট এখানে। টেক্সটে যাচ্ছি, একবার টেক্সট খুলে বসো তোমরা। এটা হচ্ছে A567। আমরা আজকে মানে দ্য আইডিয়াল অফ পিওর রিজনের সেকেন্ড পার্ট আলোচনা করছি, মানে সেকেন্ড লেকচার, সেটা আলোচনা করছি। আজকের আলোচনায় বোধহয় আমরা আর অন্টোলজিক্যাল আর্গুমেন্টে ঢুকতে পারবো না বলে আমি আশঙ্কা করছি। সেখানে কি বলা হচ্ছে, দ্য আইডিয়াল ইন জেনারেল। কান্ট দুটো জিনিসের মধ্যে স্পষ্ট পার্থক্য করেছেন, আইডিয়া, কনসেপ্ট। আইডিয়াল, এর মধ্যে একটা হায়ারার্কি আছে। হায়ারার্কিটা তোমরা একটু নোট করে নাও। হায়ারার্কিটা হচ্ছে বেসিক লেভেলে যেটা আছে সেটা হচ্ছে ইনটুইশন। আমরা সবাই জানি ইনটুইশনটা পার্টিকুলার। তার উপরে আছে কনসেপ্টস। কনসেপ্টস ক্যাটেগরি গুলো কনসেপ্টস, তাই শুধু কনসেপ্ট বলছি, আর ক্যাটেগরিজ বলছি না। কনসেপ্ট গুলো জেনারেল, সেগুলো রুল দেয়, কতগুলো রুল দেয়, ইনটুইশনের রুল সেগুলো। তার পরের লেভেলটা হচ্ছে আইডিয়াস। তাহলে কি দাঁড়ালো, ইনটুইশন, তার থেকে কনসেপ্টস। কনসেপ্টস এর যে ইনস্টান্স সেটা হচ্ছে ইনটুইশন। কনসেপ্টের দৃষ্টান্ত হচ্ছে ইনটুইশন, মানে কনসেপ্ট গুলো ইনটুইশনের ওপর লেভেলের জিনিস। যেমন মানুষগুলো হচ্ছে আমার মানুষের কোনো একটা পার্টিকুলার মানুষের ইনটুইশন হতে পারে যদি বলি, বা কোনো একটা পার্টিকুলার লাল রঙের ইনটুইশন হতে পারে, কিন্তু লালের কনসেপ্টটা তার উপরে। তার নিচে ইনটুইশন গুলো হালকা লাল, গভীর লাল, এরকম। তার উপরে হচ্ছে আইডিয়াস। আইডিয়াস গুলো তাহলে ডাইরেক্টলি ইনটুইশনের সঙ্গে কানেক্টেড নয়, সেগুলো কনসেপ্টস এর সঙ্গে কানেক্টেড। তাহলে আইডিয়াস গুলো হায়ার লেভেল, অনেকটা প্লেটোনিক। প্লেটোনিক এই কারণে, প্লেটো যেমন বলেছিলেন যে ইন্ডিভিজুয়াল গুলো হচ্ছে কপিজ অফ কপিজ, এই অর্থে বলেছিলেন। তো ওই রকম অনেকটা, ওটা আরেকটা লেভেল ওপরে উঠতে হবে, আরেকটা নচ ওপরে উঠতে হবে। এখন কোনগুলো আইডিয়া, আইডিয়া কি, ইনস্টান্স কি আইডিয়ার? তিনি তিনটে আইডিয়া নিয়ে আলোচনা করছেন। একটা আইডিয়া হচ্ছে সেলফ, আর একটা আইডিয়া হচ্ছে ট্রান্সেন্ডেন্টাল আইডিয়া। একটা সেলফ, আরেকটা হচ্ছে দ্য ওয়ার্ল্ড, আরেকটা হচ্ছে গড। এখনো পর্যন্ত আমরা গডের আইডিয়ায় আসিনি, বা গডের কনসেপ্টে আসিনি। এখন এই যেটা থার্ডটা, যেটা অল এনকম্পাসিং, অল এমব্রেসিং ইন সাম সেন্স, সেটা কি ধরনের জিনিস সেটা বুঝতে হবে। এবং এটাকেই
কান্ট আইডিয়াল বলেছেন, আইডিয়াল অফ পিওর রিজন। কেন আইডিয়াল বলছেন? তাহলে আইডিয়া, সব আইডিয়া গুলো আইডিয়াল নয়, আইডিয়া আর কনসেপ্ট এক নয়। আইডিয়া গুলো কনসেপ্টের ওপর লেভেলের জিনিস, কিন্তু সেই আইডিয়া গুলো আবার তার মধ্যে একটাকে তিনি বলছেন আইডিয়াল অফ পিওর রিজন। কেন বলছেন, কিভাবে বলছেন, সেটা আমরা এখন আলোচনা করে দেখি। একটু আগে টেক্সট পড়িনি, একটু টেক্সট পড়ি আমরা। We have seen above that no object at all can be represented through pure concepts of the understanding without any condition of sensibility. তাহলে বলবেন কাইন্ডলি, কিছু বলছো? পেজটা একটু বললে সুবিধা হয়। পেজ হচ্ছে 551, একদম চ্যাপ্টারটা শুরু হচ্ছে, চ্যাপ্টার 3 শুরু হচ্ছে। পেছো? হ্যাঁ স্যার, পেয়েছি। We have seen above that no objects at all can be represented through pure concepts of the understanding without any condition of sensibility. তাহলে সেন্সিবিলিটির কন্ডিশন ছাড়া, সেন্সিবিলিটির কিছু না দিলে শুধু শুধু কনসেপ্ট গুলো আন্ডারস্ট্যান্ডিং এর সামনে আসে না। এটা আমরা বহুবার কথাটা শুনেছি কান্টের কাছে। All our knowledge begins with experience, একদম শুরু করছেন উনি এখান থেকে। Because the conditions for the objective reality, তাহলে অবজেক্টিভ রিয়েলিটির কন্ডিশন হচ্ছে কি, of those concepts are lacking. শুধু কনসেপ্ট গুলোর মধ্যে কোনো অবজেক্টিভ রিয়েলিটি নেই। অবজেক্টিভ রিয়েলিটিটা আসে কিন্তু সেন্সেশন থেকে, মানে ইনটুইশন থেকে। And nothing is encountered in them except the pure form of thinking. শুধু কনসেপ্ট গুলোর মধ্যে ফর্ম অফ থিঙ্কিং আছে, আর কিছুই নেই, কান্ট যেভাবে দেখিয়েছেন। পিওর ফর্ম অফ থিঙ্কিং, এখানে কনসেপ্ট বলতে কান্ট বুঝছেন, যেহেতু পিওর ফর্ম অফ থিঙ্কিং বলছেন, ক্যাটেগরিজ বুঝছেন। Nevertheless, they can be exhibited in concreto if one applies them to appearances. কিন্তু সেগুলোকে যখন আমি অ্যাপিয়ারেন্সের উপর অ্যাপ্লাই করি কনসেপ্ট গুলোকে, তখন আমি একটা কংক্রিট কিছু পাই। For in the latter, they have the proper material for a concept of experience, which is nothing but a concept of the understanding in concreto. Ideas, however, ideas গুলো কিরকম ধরনের জিনিস ওটা বললেন কনসেপ্ট গুলো। Ideas, however, are still more remote from objective reality. এখানে আমরা বুঝতে পারছি যে ওটা আরেকটা লেভেল উপরে আইডিয়াসটা। তাহলে কনসেপ্ট গুলো রিয়েলিটি থেকে রিমোট, কারণ যতক্ষণ না ইনটিউশন আসছে কনসেপ্ট গুলো কোনো অবজেক্টিভ রিয়েলিটি নেই। ওটা অবজেক্টিভ রিয়েলিটিটা আসে ইনটিউশন থেকে, ওটাকে মানে মানে our knowledge is anchored into the world through experience or intuition. মানে এটা জগতের সঙ্গে জুড়ে আছে, লেগে রয়েছে ওই এক্সপিরিয়েন্স দিয়ে, আর কোনো রাস্তা নেই। কিন্তু আইডিয়াস গুলো আর একটা লেভেল রিমোট। Ideas, however, are still more remote from objective reality than categories. তাহলে বোঝা যাচ্ছে আগে কনসেপ্ট বলতে উনি পিওর কনসেপ্ট বলছেন, মানে ক্যাটেগরিজ গুলোর কথাই বলছেন। কনসেপ্ট কথাটা ইউজ করছিলেন, কিন্তু বুঝছেন ক্যাটেগরিজ। For no appearance can be found in which they may be represented in concreto. আরো রিমোট কেন? দেখো এখানে পার্থক্যটা বলে দিলেন যে কনসেপ্ট গুলো যখন অ্যাপিয়ারেন্স, মানে যখন ইনটুইশনকে পায়, তখন সেটা রিয়েলিটিকে রিপ্রেজেন্ট করে। কিন্তু আইডিয়াজের এরকম কোনো রাস্তা নেই যে সে রিয়েলিটিকে রিপ্রেজেন্ট করবে, কারণ তার করেসপন্ডিং কোনো এক্সপিরিয়েন্স বা ইনটুইশন আমাদের হয় না, যেটা আমরা দেখেছিলাম সেলফের ক্ষেত্রে, ওয়ার্ল্ড অ্যাজ এ হোলের ক্ষেত্রে। ওয়ার্ল্ড অ্যাজ এ হোল এরকম এক্সপিরিয়েন্স আমাদের কোনোদিন হয় না। আমার সবসময় আমি ওয়ার্ল্ডের একটা পার্টকেই জানি,
ওয়ার্ল্ড এজ এ হোল এরকম এক্সপিরিয়েন্স ইন্টুইশন আমার নেই। কাজেই ওয়ার্ল্ড এজ এ হোল এই কনসেপ্টের করেসপন্ডিং কোনো ইন্টুইশন নেই যেহেতু, সেই জন্য এরকম রিয়েলিটিকে আমি জ্ঞানে পাবো না। এটা হচ্ছে আর্গুমেন্ট। ঠিক তেমনি সেলফ, সেলফ বলে ওরকম কোনো আমার একটা কংক্রিট মানে কোনো এক্সপিরিয়েন্স একটা সেলফ বলে সেরকম হয় না। ওই আই অ্যাম হ্যাপি, আই অ্যাম নোয়িং, আই অ্যাম উইলিং এই জাতীয় এক্সপিরিয়েন্স হয়, কিন্তু পিওর আইকে আমি কখনো এক্সপিরিয়েন্সে পাবো না। তাই জন্য এইগুলোর কোনো কংক্রিট এক্সাম্পল দেয়া যাবে না, cannot be represented in concreto। আচ্ছা, একটু ছেড়ে এই প্রত্যেকটা লাইন পড়া যাবে না কারণ অনেক বড় হয়ে যাবে। আর্গুমেন্টটা বুঝে গেছি আমরা। But something, পরের প্যারাগ্রাফ, but something that seems to be even further removed from objective reality than the ideas is what I call the ideal। তাহলে আইডিয়ালটা শুধু আইডিয়ার থেকেও আলাদা, আরো রিমুভড। কেন আরো রিমুভড সেটা বলবেন। এটাকে আলাদা করে বলতে হচ্ছে কেন? কারণ এটাও তো একটা আইডিয়ার মতোই জিনিস, রিমুভড। আইডিয়াগুলো রিমুভড রিয়েলিটি থেকে, তার কোনো কংক্রিট এক্সাম্পল হয় না, কিন্তু এটা আরো বেশি রিমুভড। কেন বললেন? তাহলে এই আইডিয়াগুলোর মধ্যেও একটাকে আরো বেশি রিমুভড বলছেন। কেন বলছেন? সেটাকে আইডিয়াল বলছেন। বাই হুইচ আই আন্ডারস্ট্যান্ড দ্য আইডিয়া, নট মিয়ারলি দ্য আইডিয়া। তাহলে আমি একটা আইডিয়াকেই বুঝছি, কিন্তু একটা বিশেষ ধরনের আইডিয়াকে বুঝছি। আইডিয়া নট মিয়ারলি ইন কংক্রিটো বাট ইন ইন্ডিভিডুও। এটা বিশেষ বলবো। As an individual thing which is determinable or even determined through the idea alone। আমরা আগে জেনেছিলাম যে কনসেপ্ট হচ্ছে জেনারেল এবং আইডিয়াগুলো জেনারেল টাইপ অফ থিং, কিন্তু এই আইডিয়াটা একটা কংক্রিট ইন্ডিভিজুয়ালকে বোঝায়। দেখো, অনেক সেলফ থাকতে পারে, কোনো অসুবিধা নেই, কিন্তু এই আইডিয়াটা যেটা আইডিয়াল বলছি সেটা এক অর্থে জেনারেল, কি অর্থে জেনারেল পরে বলবো, আর এক অর্থে ইন্ডিভিজুয়াল মানে এক। ঠিক যে তাহলে এটা কিন্তু কনসেপ্টের একটা বৈশিষ্ট্য আছে যেটা জেনারেল, কেন জেনারেল সেটা পরে বলবো। আবার ইন্টুইশনের একটা বৈশিষ্ট্য আছে যেটা হচ্ছে ইন্ডিভিজুয়াল। ইন্টুইশন গুলো ইন্ডিভিজুয়াল বা পার্টিকুলার, এটাকে কান্টের ভাষায় ইন্ডিভিজুয়াল। স্যার একটা জিনিস জিজ্ঞাসা করব। হ্যাঁ বল। এখানে প্রথম প্যারাগ্রাফটায় যেখানে লিখছে যে আইডিয়াটা শুরু করছে, বলছে আইডিয়াস হাউএভার আর স্টিল মোর রিমোট ফ্রম অবজেক্টিভ রিয়ালিটি। এখানে রিমোট টার্মটা ইউজ করছে। পরের প্যারাগ্রাফে আইডিয়াল বলার সময় রিমুভড বলছে। এখানে কি রিমোট আর রিমুভড সেম সেন্সে ইউজ হয়েছে? মানে হ্যাঁ, আহ, সেম সেন্সে, এখানে সেম সেন্সে। রিমোট মানে রিমুভড, মানে ওর থেকে দূরে চলে গেছে। এখানে অর্থের দিক থেকে তেমন কোনো পার্থক্য আমি দেখতে পাচ্ছি না, মানে এক দূরের বস্তু। তুমি যদি ভাবো অনেকগুলো পয়েন্ট আছে, রিয়েলিটির পয়েন্টটা একদম বেসিক, তার সঙ্গে একদম জুড়ে রয়েছে ইন্টুইশন, তার থেকে একটু দূরে রয়েছে কনসেপ্টস মানে ক্যাটেগরিজ। কনসেপ্টের কথা ছেড়ে দাও, ক্যাটেগরিজ। আচ্ছা, তার থেকে আরেকটা দূরে রয়েছে আইডিয়াস। আইডিয়াস গুলোর মধ্যে আবার একটা বিশেষ ধরনের জিনিস হচ্ছে আইডিয়াল, সেটা আরেকটু দূরে। ক্লিয়ার, বুঝতে পেরেছি। একটা লিনিয়ার ওয়েতে তুমি ভাবো, যদি একটা ল্যাডারের মতন ভাবো। আচ্ছা, সেটা আবার ইন্ডিভিজুয়াল। এখন দেখো, আমরা ইন্ডিভিজুয়াল আর জেনারেলের পার্থক্যটা বারবার করেছি এবং বলেছি, বারবার করে বলেছি যে ইন্টুইশন গুলো ইন্ডিভিজুয়াল আর বা পার্টিকুলার, আর কনসেপ্ট গুলো জেনারেল। এটার উপর কান্টের ফিলসফিটাই পুরো দাঁড়িয়ে রয়েছে। কিন্তু এইখানে এসে
কনসেপ্টের মতন একটা জিনিস যেটা ইনটুইশনে আসে না, সেটা কিন্তু ইন্ডিভিজুয়াল। তাহলে কিভাবে ইন্ডিভিজুয়াল হলো সেটা বুঝতে হবে। ইন্ডিভিজুয়াল, পার্টিকুলার বলছেন না, ইন্ডিভিজুয়াল বলছেন। Is there any distinction between an individual and a particular? I don't know. As an individual thing which is determinable and even determined or even determined through the idea alone. তাহলে ইন্ডিভিজুয়ালকে কে ডিটারমিন করে? ইনটুইশন ডিটারমিন করে। এখানে ইন্ডিভিজুয়ালকে ডিটারমিন করছে শুধু আইডিয়া। আমি পরে গল্পের পরের অংশটা আগে বলে দিই। দেখো এইখানে আলোচনাটা শুরু হচ্ছে, আলোচনাটা আরেকটু আগে থেকেই শুরু হয়েছে, কিন্তু এখান থেকে আলোচনাটা শুরু করছেন, কিন্তু উনি গডের কথাটা বলছেন অনেকটা পরে গিয়ে। গডের শব্দটা কিন্তু এখনো ইউজ করেনি। গড শব্দটা ইউজ করছেন গিয়ে পেজ 558-এ গড শব্দটা ইউজ করছেন। আমরা এখানে পড়ছি 551 পেজ। ওইখানে গিয়ে প্রথম প্যারাগ্রাফে গড শব্দটা পাবে। 558-এ যাও, গেলে ওখানে প্রথম প্যারাগ্রাফে গড কথাটা লেখা আছে, ওইখানে গিয়ে ইউজ করছেন। গডকে আমরা কিভাবে বুঝি, মানে থিওলজিক্যাল গড, একজন ইন্ডিভিজুয়াল হিসেবেই বুঝি। কিভাবে বুঝি? আমরা দেখো যত রকম অ্যাডজেক্টিভ গুলো কিন্তু জেনারেল, অ্যাডজেক্টিভ গুলোকে পার্টিকুলার বলা হয় না ওয়েস্টার্ন ফিলসফিতে। এখানে ইন্ডিয়ান ফিলসফির সঙ্গে ওয়েস্টার্ন ফিলসফির পার্থক্য। কারণ ইন্ডিয়ান ফিলসফিতে দেখো লাল, নীল এগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ, এগুলো পার্টিকুলার। লালত্ব, নীলত্ব এগুলো হচ্ছে জেনারেল। এখন লালত্ব, নীলত্ব এগুলো জেনারেল। এখন তাহলে কালারটা পার্টিকুলার, বর্ণ পার্টিকুলার, গুণটা পার্টিকুলার, অ্যাডজেক্টিভ গুলো পার্টিকুলার। কিন্তু ওয়েস্টার্ন ফিলসফিতে দ্য টেবিল ইজ ব্রাউন, ব্রাউনটা জেনারেল, পার্টিকুলার না। টেবিলও জেনারেল, যে কোনো অ্যাডজেক্টিভ, যে কোনো প্রেডিকেট, সে প্রেডিকেট মাত্রই জেনারেল, পার্টিকুলার। এখন এই যে আইডিয়াল বিইং, তার কাছে সব পজিটিভ, রাফ আইডিয়াটা এই যে সব পজিটিভ প্রেডিকেট থাকতে হবে, কোনো নেগেটিভ প্রেডিকেট থাকবে না। কেন? আর্গুমেন্ট কি? আর্গুমেন্টটা বলে দিচ্ছি, তারপরে টেক্সটে মেলাবো। আর্গুমেন্টটা ইন এ নাটশেল এরকম যে যার পজিটিভ কোয়ালিটি বেশি আছে, নেগেটিভ কোয়ালিটি কম আছে, তার রিয়েলিটি বেশি হবে। এখন যার সব পজিটিভ কোয়ালিটি আছে, কোনোই নেগেটিভ কোয়ালিটি নেই, সে হাইয়েস্ট বিইং হবে, তার ভেতর বেশি বিইং থাকবে। এরকম আমরা ভাবতে পারি, আমাদের ভাবতে বাধ্য, ভাবতে পারি শুধু নয়, ভাবতে বাধ্য। আর্গুমেন্টটা কি? দেখো আর্গুমেন্টটা আমরা এক্সপিরিয়েন্সের একটা প্রিন্সিপাল পেয়েছিলাম আগে। এই কথাটা কান্ট বলছেন হ্যাঁ, এই প্রিন্সিপালটার কথা কান্ট বলছেন 559, আবার মানে রিয়াটারেট করছেন, পুনরুল্লেখ করছেন। এটা পেয়েছিলাম আমরা। কিরকম প্রিন্সিপালটা? যে আমি যে কোনো এক্সপিরিয়েন্স আমার হোক, সেটা একটা ডিগ্রির হয়, সেই ডিগ্রিটা আমি বুঝতে পারবো তখনই যখন আমি ওই হাইয়েস্ট পয়েন্টটা বা এবং লোয়েস্ট পয়েন্টটা বুঝতে পারবো। আমরা এক্সাম্পল নিয়েছিলাম মিউজিকের। আমি সা, পা এগুলো স্কেলটা না ধরতে পারলে আমি বুঝতে পারবো না যে এখন যে কর্ডটা বাজানো হচ্ছে এটা কোনটা, সা, ধা, নি, পা, রে কোনটা বাজাচ্ছে আমি বুঝতে পারবো না। তাহলে আমি হাইয়েস্ট পয়েন্টটা বুঝতে হবে।
কালারেরও আমি এটা ডিপ রেড না এটা একটা লাইট রেড, এটা আমি কি করে বুঝবো যদি না আমার একটা ওই আলটিমেট রেডের একটা কনসেপ্ট থাকে। কান্ট মনে করছেন এরকম, কান্টের এটা মনে হচ্ছে। খেয়াল করে দেখো এই এক্সাম্পলটা মিউজিকের ক্ষেত্রে যত সহজে বোঝা যায় এবং যতটা ইনটুইটিভ বলে মনে হয়, অ্যাকসেপ্টেবল বলে মনে হয়, কালারের ক্ষেত্রে অতটা অ্যাকসেপ্টেবল বলে মনে হয় না। কিন্তু কান্ট এটাকে ইন জেনারেল লাগাচ্ছেন। কি লাগাচ্ছেন কিভাবে? নাথিং ইজ অ্যান অবজেক্ট ফর আস আনলেস ইট প্রিসাপোজেস দ্য সাম টোটাল অফ অল এম্পিরিক্যাল রিয়েলিটি অ্যাজ কন্ডিশন অফ ইটস পসিবিলিটি। তাহলে আমি ওই যে ধাটা বুঝতে পারছি মিউজিকে, ওইটা দিয়ে বুঝতে সবচেয়ে সুবিধা হয়। তার মানে আমি জানি যে ওইটা ওই সাম টোটালের একটা পার্ট, মানে যত রকম পসিবিলিটি হয় সা রে গা মা পা ধা নিয়ে 7টা হয়, তার ভেতর ওটা একটা। ওই সাম টোটালটা না আমার কম্পেয়ার না করলে ওটাকে আমি বুঝতে পারবো না। এটা হচ্ছে আর্গুমেন্ট। হলো, এটাই আমি ট্রান্সেন্ডেন্টালি লাগাচ্ছি এই প্রিন্সিপালটা। তাই উনি বলছেন যে সেম প্রিন্সিপাল আমি ট্রান্সেন্ডেন্টালি লাগাচ্ছি। আমি যখন এই ওয়ার্ল্ডটাকে বুঝি, কোন একটা পার্টিকুলার এক্সপিরিয়েন্স নয়, যে কোনো এক্সপিরিয়েন্সের পসিবিলিটি যখন বুঝতে চাই, তার মানে আমি একটা টোটাল কমপ্লিটনেসকে একটা বুঝি। আমি বুঝছি ধরা যাক যে হ্যাঁ আমার গলার আওয়াজটা মাঝারি রকমের, খুব হাই পিচও নয় খুব লো পিচও নয়। তাহলে আমি বুঝতে পারি একটা পারফেক্ট গলার আওয়াজ বলে একটা কিছু আছে। আমার সামনের টেবিলটা একটা সাইজের, একটা এক্সটেনশন আছে। তাই আমি বুঝি, এটা বুঝতে পারি তখনই যখন আমি বুঝি যে ইনফাইনাইট এক্সটেনশন বলে একটা কিছু আছে। আমি বুঝি একটা টাইম তখনই বুঝি যখন বুঝি ইনফাইনাইট টাইম বলে একটা কিছু আছে, তার মধ্যে এটা একটা, এই টাইমটাকে যত খুশি এক্সটেন্ড করা যায়। এটা এই কালারের, তাহলে ওই কালারটাকে ইনফাইনাইটলি এক্সটেন্ড করা যায়, এটা বলে আমি মনে করি। এইভাবে কান্ট ভাবছেন। কনসিকুয়েন্টলি through the omission of this limitation, লিমিটেশনটা কি? ইনটুইশনের লিমিটেশন, সেটাকে বাদ দিয়ে দিই। We will take the empirical principle of our concepts of the possibility of things as appearance to be a transcendental principle. তাহলে এম্পিরিক্যাল প্রিন্সিপালটাকে আমি ট্রান্সেন্ডেন্টাল প্রিন্সিপাল হিসেবে নেব। Of the possibility of things in general, আমি এখন আগে কি ভাবছিলাম? পার্টিকুলার থিংস সম্পর্কে, এই টেবিলটা সম্পর্কে, আমার গলার আওয়াজ সম্পর্কে। এবার আমি জেনারেলাইজ করে নিতে পারি, যার কোনো ইনটিউশন হয় না। দেখো থিংস ইন জেনারেলের কোনো ইনটিউশন হয় না, জেনারেল টেবিলের কোনো ইনটিউশন হয় না, জেনারেল আওয়াজের কোনো ইনটিউশন হয় না। তাহলে একটা ধাপ আমি উপরে উঠে গেলাম। আমি পার্টিকুলার টেবিলকে বুঝতে গেলে আমার একটা ওই একটা টোটাল রেঞ্জকে বুঝতে হবে এক্সটেনশনের। পার্টিকুলার আওয়াজকে বুঝতে গেলে আওয়াজের টোটাল রেঞ্জটাকে জানতে হবে, প্রিসাপোজ করে নিতে হবে। জানতে হবে মানে প্রিসাপোজ করে নিতে হবে। এবার আমি একটা লেভেল উঠে গেলাম, উঠে গিয়ে বললাম ওই পার্টিকুলার আওয়াজ না, আওয়াজকে বুঝতে গেলেই একটা আমার পারফেক্ট জিনিস বুঝতে হবে। এক্সটেনশনকে বুঝতে গেলে আমার পার্টিকুলার, যে ওই পার্টিকুলার এক্সটেনশনের কথা আর বলছিলাম, যে কোনো এক্সটেনশন বুঝতে গেলে। তাই জন্য কিভাবে বলছেন কথাটা? Our concept of possibility of things as appearances, তাহলে অ্যাপিয়ারেন্সের পসিবিলিটি বুঝতে গেলে আমার ওইটা রেঞ্জটাকে বুঝতে হবে। তারপর বলছেন টু বি এ ট্রান্সেন্ডেন্টাল প্রিন্সিপাল, ওই এম্পিরিক্যাল প্রিন্সিপালটাই ট্রান্সেন্ডেন্টাল প্রিন্সিপাল হয়ে যাবে অফ দ্য পসিবিলিটি অফ থিংস ইন জেনারেল। থিংস ইন জেনারেল এর প্রিন্সিপাল হয়ে যাবে। তাহলে আগেরটা ছিল পার্টিকুলার অ্যাপিয়ারেন্সের থিং, যে থিংটা আসে তার প্রিন্সিপাল, জেনারেল প্রিন্সিপাল। এখন হয়ে যাচ্ছে থিংস ইন জেনারেল তার প্রিন্সিপাল।
পার্টিকুলার থিংস এর আর প্রিন্সিপাল নয়। এখন থিংস ইন জেনারেল এটা কোনো ইনটুইশনের বিষয় নয়, এটা একটা কনসেপ্ট। তার মানে বোঝা যাচ্ছে ওই যে আগের প্রিন্সিপালটা যেটা এম্পিরিক্যাল প্রিন্সিপাল উনি বলছেন, সেই এম্পিরিক্যাল প্রিন্সিপালটা এম্পিরিক্যাল মানে কন্ডিশন অফ এম্পিরিক্যাল রিয়েলিটি বলে যেটা বলছে, প্রিন্সিপাল অফ দ্য কন্ডিশন অফ এম্পিরিক্যাল রিয়েলিটি, সেটা হচ্ছে পার্টিকুলার অবজেক্টের প্রিন্সিপাল, অবজেক্টের এক্সপিরিয়েন্সের প্রিন্সিপাল। আর এই প্রিন্সিপালটা হচ্ছে থিংস ইন জেনারেলের ওপর প্রিন্সিপাল। মানে এই প্রিন্সিপালটা, ওই প্রিন্সিপালটা ইনটুইশনের ওপরের লেভেলের প্রিন্সিপাল, এই প্রিন্সিপালটা কনসেপ্টগুলোর ওপরের লেভেলের প্রিন্সিপাল। কনসেপ্টগুলোকে রেগুলেট করে, ডাইরেক্ট ইনটুইশনকে রেগুলেট করে না। আচ্ছা, আবার ফিরে যাই, কি দাঁড়ালো তাহলে? তাই জন্য উনি বললেন, বাট সামথিং দ্যাট সিমস টু বি ইভেন ফার্দার রিমুভড ফ্রম অবজেক্টিভ রিয়েলিটি, 551 পেজ, then the idea is what I call the ideal, which I understand, the idea by which I understand the idea not merely in concreto but in individuo, as an individual thing. কংক্রিট নয় অথচ ইন্ডিভিজুয়াল। কারণ খেয়াল করে দেখো, এই যে সব কনসেপ্ট গুলো তার ভিতর অ্যাপ্লাইড হয়, কিন্তু যেটা অ্যাপ্লাইড হয় মানে যার আছে, এই সব প্রেডিকেট যার আছে সে তো একটা পার্টিকুলারই হতে হবে তাকে। তাহলে সব জেনারেল যার আছে সে একটা পার্টিকুলার, এরকম হতে হবে। কান্ট অন্তত তাই ভাবছেন। হলো, এখানে প্লেটোর কথা বলেছেন তারপরের প্যারাগ্রাফে। কি বলছেন? হিউম্যানিটি ইন ইটস entire perfection contains not only the extension of all those properties belonging essentially to this nature and constituting our concept of it to the point of complete congruence with its ends, which would be our idea of perfect humanity, but also everything besides this concept that belongs to the thoroughgoing determination of the idea. For out of each pair of opposed predicates, only a single one can be suited to the idea of the perfect human being. What is an ideal to us was to Plato an idea in the divine understanding. তাহলে আমাদের কাছে আমরা যেগুলোর কথা আইডিয়া বলছি, এই যে আইডিয়া আমাদের কাছে সেটা প্লেটোর ভাষায় বললে সেটা হচ্ছে সেই আইডিয়া। আমরা যেটাকে আইডিয়াল বলছি সেটা প্লেটোর কাছে আইডিয়া, ডিভাইন আন্ডারস্ট্যান্ডিং এর আইডিয়া, অন্য ওয়ার্ল্ডের জিনিস। কান্ট এক অর্থ অন্য ওয়ার্ল্ডের জিনিস বলছেন। কান্ট তো বলছেন এটা থিং ইন ইটসেলফ, এবং এটা ফিনোমেনার ব্যাপার নয়, এটা নোমেনার ব্যাপার। কান্ট অন্য ওয়ার্ল্ডেই যাচ্ছেন। কিন্তু একটা পার্থক্য আছে প্লেটোর সঙ্গে। প্লেটো বলবেন ওটা রিয়াল এবং ফেনোমেনাল ওয়ার্ল্ড থেকে বেশি রিয়াল। কান্ট কি ওটাকে রিয়াল বলবেন? কান্ট ওটাকে রিয়াল বলবেন না, আনরিয়াল বলবেন, আনরিয়ালও বলবেন না, বলবেন ইট ইজ পসিবল। আমরা আগেই দেখেছি, আগের লেকচারেই জেনেছি যে রাদার আমরা যে লাস্ট দুটো অ্যান্টিনমির উত্তর যেখানে শিখেছি সেখান থেকে এই সূত্রপাত হয়েছে। সেখানে উনি বললেন এই পসিবিলিটিটা ওপেন আছে, কিন্তু এটাকে রিয়াল বলা যাবে না। কাজে উনি বললেন ওটার থিসিসটাও ট্রু, অ্যান্টিথিসিসটাও এক অর্থে ট্রু। কারণ ওটাকে ওরকম রিয়ালিটি আছে এরকম বলা যাবে না। থিসিস ট্রু মানে অ্যান্টিথিসিস ট্রু।
আবার নেই এরকমও বলা যাবে না। দিস ইজ ট্রু। যেটা বলা যাবে সেটা হচ্ছে এর পসিবিলিটি আছে। এবং কান্ট একটা স্টেপ, এর পরের স্টেপটা যে কান্ট এগিয়ে গিয়ে বলছেন এই পসিবিলিটিটা থাকাটা নেসেসারি এবং আপ্রায়, কারণ এটা ছাড়া আমি বুঝতে পারবো না, লোয়ার লেভেলটা বুঝতে পারবো না। যেমন হায়ার লেভেলের ওই পারফেকশনটা ছাড়া আমি এক্সপিরিয়েন্সকে বুঝতে পারি না, তেমন লোয়ার লেভেলের পারফেকশন ছাড়া আমি এই লেভেলটা বুঝতে পারবো। কিন্তু এখানে অনেকগুলো প্রশ্ন ওঠে, আমি তুলবো দু একটা প্রশ্ন তোমাদের কাছে, পরে এটা নিয়ে অনেক ভাবতে পারো, এটা নিয়ে লেখালেখি করতে পারো। এই জায়গাটা নিয়ে খুব সমস্যার জায়গা আছে। মানে এটা একেবারে কান্ট যতখানি মনে করছেন আমি একেবারে ডিডাকশনের মতন প্রুভ করে দিচ্ছি ট্রান্সেন্ডেন্টাল আর্গুমেন্ট দিয়ে, অত সহজে প্রুভ করা যাবে না জিনিসটা। কেন আমি বলবো? আচ্ছা তুমি ভেবে দেখো তো, সব প্রেডিকেট, প্রথম প্রশ্ন, সব প্রেডিকেট লাগবে এতে, পারফেক্টলি লাগবে, হাইস্ট ফর্মে লাগবে, কোনো নেগেটিভ প্রেডিকেট লাগবে না। কান্ট পরে গিয়ে একটা পার্থক্য করছেন, একটু পরেই পাবে, একটা পার্থক্য করছেন দুরকম নেগেশনের। আগে নেগেশন নিয়ে আলোচনা করেছিলাম, সেটা একটু ফিরে যাব, একটু রিক্যাপ করব। কিন্তু দুরকম নেগেশনের মধ্যে পার্থক্য করছেন। একরকম নেগেশন হচ্ছে সেন্টেন্সিয়াল নেগেশন, টেবিল ইজ নট ব্রাউন। এইটার সঙ্গে পার্থক্য করছেন উনি, এখানে কি হচ্ছে, এখানে একটা রিলেশন বলা, রিলেশনের কথা বলা হচ্ছে, তাই তো? যে টেবিলটা ব্রাউন নয়, তাহলে একটা কনসেপ্টের সঙ্গে আরেকটা কনসেপ্টের রিলেশন দেখানো হচ্ছে। সব নেগেশন এরকম নয়, এরকম নয়। এখানে কোনো অ্যাবসেন্সকে বোঝানো হচ্ছে না, কিন্তু মানে কোনো নেগেটিভ প্রপার্টিকে বোঝানো হচ্ছে না। টেবিল ইজ নট ব্রাউন বলতে আমি কোনো নেগেটিভ প্রপার্টি বলছি না, টেবিলের কোনো একটা নেগেটিভ প্রপার্টি আছে এটা বলছি না। কিন্তু যখন বলি টেবিলে ব্রাউনা ভাব আছে, অভাব বলি যখন, তখন একটা নেগেটিভ প্রপার্টি বলি। কান্ট নেগেটিভ প্রপার্টি মানেন। নট ব্রাউন, ইজ নট ব্রাউন, তার মানে ওটাই ওই কনসেপ্টটাকে ডিনাই করছি, তাতে ব্রাউনা ভাব বলছি না। এই পার্থক্যটা কিন্তু ন্যায় দর্শনে নেই, এই পার্থক্যটা কান্টে আছে। এখন তুমি যখন বলছো এটা, তুমি যখন জাস্ট প্রপার্টিটার কথা বলছো যে রেড নন রেড, এই নন রেডটা মিয়ারলি অ্যাবসেন্স অফ রেড নয় কান্টের কাছে, আগের দিন বলেছিলাম। এখানে কিন্তু একটা নেগেটিভ প্রপার্টির কথা বলা হচ্ছে, নন রেড বলে একটা কিছু আছে। ইজ নট রেড আর নন রেড দুটো এক জিনিস নয়। টেবিল ইজ নট রেড, আই এম ডিনাইং রেড, দ্য প্রপার্টি রেড টু টেবল অর ফর টেবল। কিন্তু আমি যখন বলছি দ্য টেবিল ইজ নন রেড, বা জাস্ট ভাবছি নন রেড, এটা কিন্তু আরেকটা একটা নেগেটিভ প্রপার্টি। আর আগেরটা টেবিল ইজ নট রেড, টেবিলের কনসেপ্টের সাথে, বা কি বলবো, যে টেবিল ইজ নট ওয়াটার, তখন টেবিলের সাথে, টেবিলের কনসেপ্টের সাথে ওয়াটারের কনসেপ্ট, দুটো আলাদা কনসেপ্টের রিলেশন বোঝাচ্ছি। এবং রিলেশন, কোনো পজিটিভ রিলেশন নেই এটা বোঝাচ্ছি। এখানে রিলেশনের ডিনায়াল হচ্ছে, কোনো প্রপার্টির ডিনায়াল হচ্ছে না। কিন্তু নেগেটিভ প্রপার্টি মানে একটা প্রপার্টির ডিনায়াল। কিন্তু দুটো ক্ষেত্রেই একটা জিনিস কমন, দুটোই কিন্তু সব প্রতিযোগিক।
মানে ডিপেন্ডস আপন সাম পজিটিভ প্রপার্টি। নেগেটিভ প্রপার্টি ডিপেন্ডস আপন পজিটিভ প্রপার্টি। প্রতিযোগী থাকতে হবে। নন রেডকে তুমি বুঝতেই পারবে না রেড না বুঝলে। সহজ কথায় ঘটাভাবকে বুঝতে পারবে না ঘটকে না বুঝলে। ওটার উপর ডিপেন্ডেন্ট। ডিপেন্ডেন্ট মানেই রিডিউসেবল তা নয়। উইটগেনস্টাইন বলবেন অ্যাবসেন্সটা রিডিউসেবল, কারণ টোটালিটি অফ পজিটিভ ফ্যাক্টস ডিটারমিন দ্য টোটালিটি অফ নেগেটিভ ফ্যাক্টস। The totality of positive facts determine what the negative facts are. এটা তো উইটগেনস্টাইন বলেছেন। ওটাই ডিটারমিন করে দেয় নেগেটিভ ফ্যাক্ট গুলো কি। নেগেটিভ ফ্যাক্ট বলে অতিরিক্ত কিছু নেই। মানে আর্লি উইটগেনস্টাইন ট্র্যাক্টেটাসের কথা বলছি। কিন্তু এখানে কান্ট নেগেটিভ প্রপার্টি মানছেন এবং নেগেটিভ প্রপার্টিটা বলছেন যে পজিটিভ প্রপার্টির উপর ডিপেন্ডেন্ট, কিন্তু ওই উইটগেনস্টাইনের মতন রিডিউসেবল এরকম কথাটা বলছেন না। এবার একটু ভাবো এখানে সমস্যাটা কি হবে। এই যে আমি ভাবছি একটা আইডিয়াল যার মধ্যে সব পজিটিভ প্রপার্টি আছে আছে, তার মানে তার ভেতর পারফেক্ট রেড আছে, পারফেক্ট গ্রিন আছে। কি করে থাকবে পারফেক্ট রেড পারফেক্ট গ্রিন? আচ্ছা না হয় থাকলো। হোয়াট ডাজ ইট মিন টু সে পারফেক্ট রেড পারফেক্ট গ্রিন? কথাগুলোর মানে কি? পারফেক্ট রেড বলে কিছু হয়? পারফেক্ট গ্রিন বলে কিছু হয়? তো এটা তো বোঝা খুব মুশকিল। পারফেক্ট পিচ অফ সাউন্ড কিছু হয়? এগুলোর মানে কি? পারফেক্ট শব্দটা তো ভাষায় আছে, কিন্তু সবার সঙ্গে কি পারফেক্ট কথাটা লেগে যায়? এইগুলো বোঝা খুব মুশকিল যে পারফেক্ট রেড মানে কি। আমার তো সাধারণ বুদ্ধিতে মাথায় আসে না যে হোয়াট ডাজ ইট মিন টু সে পারফেক্ট রেড। সেটা কি হবে? কোন রেডটাকে পারফেক্ট রেড বলবো? হ্যাঁ, খুব জোরে বলতে পারি খুব লাল, অতি লাল। খুব আর অতি মানে কি? পারফেক্ট কি করে হয় রেড জিনিসটা? তো পারফেক্ট কথাটা সব পজিটিভ প্রপার্টি, পারফেক্ট প্রপার্টি আছে, সব পজিটিভ প্রপার্টি আছে। হ্যাঁ, রেড আছে। কোন রেড আছে? সব রেড আছে। সব গ্রিন আছে। কতটা এক্সটেনশনের রেড আছে? ইনফাইনাইট এক্সটেনশনের রেড আছে, ইনফাইনাইট এক্সটেনশনের গ্রিন আছে। কি করে থাকবে ইনফাইনাইট এক্সটেনশনের রেড আর ইনফাইনাইট এক্সটেনশনের গ্রিন? মানে পারফেক্ট এক্সটেনশনের রেড আর পারফেক্ট এক্সটেনশনের গ্রিন একই জিনিসে কি করে থাকবে? এই জাতীয় অনেক সমস্যা আছে। সব জায়গায় কি পারফেক্ট কথাটা লাগে? এটা প্রশ্ন হবে। কারণ একটা পারফেকশনের একটা মানে হতে পারে ইনফাইনাইট। এছাড়া পারফেকশনের আর কি স্ট্যান্ডার্ড তুমি মেনটেন করবে? হোয়াট ইজ দ্য স্ট্যান্ডার্ড of perfection? What is the criterion of perfection? What makes something perfect? ও টাকলা, ঠিক আছে, বুঝলাম, জিরো। ওর মাথায় চুল আছে, তাও বুঝতে পারি। ওর মাথায় খুব ঘন চুল আছে, বুঝতে পারি। ওর মাথায় পারফেক্ট চুল আছে, কি দিয়ে বুঝবো? এটা কি কোনো ক্রাইটেরিয়ান আছে যে বয়েজ কাট চুলটা পারফেক্ট, হাঁটু পর্যন্ত চুলটা পারফেক্ট, আর কি জানো ওই সেই সেই গল্প ছিল না, তাল গাছের ওপরে রেখে দিয়েছিল
মাথার চুল নামিয়ে তো রাজপুত্র সেই চুল বেয়ে বেয়ে উপরে উঠে যেত, সেরকম ওই রকম চুল পারফেক্ট। কোন চুলটা পারফেক্ট? পারফেক্ট হেয়ার। তো এটা কি মানেটা কি কথাটার? এগুলো কিন্তু বোঝা খুব মুশকিল যে পারফেক্ট আছে, সব পজিটিভ প্রপার্টি আছে। চলো, এবং উনি এটা বলছেন যে এই এক্সাম্পলটা ওরই এক্সাম্পল, যে অন্ধকার কিন্তু লাইটের অভাব নয়, মাত্র নয়। লাইট ছাড়া অন্ধকারকে বোঝা যাবে না। বলছেন যে একদম জন্মান্ধ, তার সে অন্ধকারও বুঝবে না, লাইটও বুঝবে না, তার কাছে অন্ধকার আলো এই কথাগুলোর কোনো মানে হয় না। অন্ধকার সেই বোঝে যে আলো বোঝে। কিন্তু তার মানে এটা নয়। এই এক্সাম্পলটা উনি দিয়েছেন, পেজ নাম্বার, যদি খুঁজে পাই এক্ষুনি দাঁড়াও দেখছি। এখানে অনেক সমস্যার জায়গা আছে। কোথায় হারিয়ে গেছে? হ্যাঁ, এই যে পেয়ে গেছি। 555, second paragraph. Now, no one can think a negation determinately without grounding it on the opposed affirmation. নেগেশনকে বোঝাই যাবে না অ্যাফার্মেশনকে না বুঝলে। অ্যাফার্মেশনকে না ধরে নিলে নেগেশনকে বোঝা যাবে না। A person blind from birth cannot form the least representation of darkness. যে জন্মান্ধ, সে অন্ধকারের কোনো কনসেপ্ট তার নেই, because he has no representation of light, যেহেতু তার কাছে আলো কখনো ধরা পড়েনি। The savage মানে ইগনোরেন্ট বলতে চাইছেন। তখনকার দিনে এইসব ভাষা ইউজ করা হতো, এখন এসব ভাষাকে একটু খারাপ চোখে দেখা হয়, এখন কেউ নিশ্চয়ই স্যাভেজ লিখবে না। দ্য স্যাভেজ মানে ইগনোরেন্ট, হ্যাজ নো অ্যাকোয়েন্টেন্স, না এখানে স্যাভেজ বলতে মানে পুয়ারকে বোঝাচ্ছেন। দ্য স্যাভেজ হ্যাজ নো অ্যাকোয়েন্টেন্স উইথ পভার্টি, যে কোনোদিন প্রাচুর্য দেখেনি, তার দারিদ্র্যের অবস্থার বোঝার অবস্থা থাকে না। এটা আমরা সোশ্যাল স্টাডিজ থেকে অনেকবার শিখেছি। সত্যি করে মানে কতগুলো জিনিস মানুষ বুঝতেই পারে। যে বরাবর দরিদ্র, সে এটা বোঝে না যে সে দরিদ্র, ওটা তার স্বাভাবিক অবস্থা। মানে দারিদ্র কি জিনিস, সেই জিনিসটা সে বোঝেই না। যেমন একটা স্টাডিতে আমি দেখেছি, মানে জানতে পারলাম, তারা স্ট্রিট চিলড্রেনদের মধ্যে স্টাডি করেছে, তাদের মধ্যে মানে চাইল্ড অ্যাবিউজের, ওইটা নিয়েই একটা সেমিনার হচ্ছিল, তার থেকে যারা স্টাডি করেছে তারা এসেছিল, তারা বলতো তাদের মধ্যে বেশিরভাগের মধ্যে চাইল্ড অ্যাবিউজের কনসেপ্টটা নেই, মানে ওই স্ট্রিট চিলড্রেনদের মধ্যে। কেন? ওটা জানে ওরা স্বাভাবিক, ওটা হয় না, যে ওটা যে অ্যাবারেশন, ওটা যে আনন্যাচারাল সামথিং, ন্যাচারাল কোর্সে ওটা হয় না, সেটা ওদের আইডিয়া নেই। ওরা জানে ওইটাই হয়, ওটাই স্বাভাবিক, ওটা না হবে এটা ভাবতে পারে না। যেমন সূর্য ওঠে, তেমন ওরকম একটা ঘটনা জীবনে ওটা একটা সময় ঘটবে, বা বারবার ঘটবে, এরকমটা ওরা জানে। এখানে সেরকম কথা বলা হচ্ছে যে অন্য অবস্থাটা জানে না, মানে পজিটিভটা জানে না, সে নেগেটিভটা বুঝতে পারবে না। ভারতীয় দর্শনে সবচেয়ে সহজ করে বলেছে যে অভাব সব প্রতিযোগী, বললে ঝামেলাটা মিটে যায়। কান্টের তো ওই কনসেপ্টটা নেই, প্রতিযোগী কনসেপ্টটা নেই কান্টের কাছে, কাজেই কান্টকে এত কষ্ট করে বলতে হচ্ছে কথাটা। তাই জন্য বলছেন, the savage has no acquaintance with poverty because he has none with prosperity. যেহেতু তার প্রাচুর্যের সঙ্গে সম্বন্ধ নেই, অভিজ্ঞতা নেই, তার অভাবেরও অভিজ্ঞতা হবে না, ওটাই সে স্বাভাবিক ভাবে।
The ignorant person has no concept of his ignorance because he has none of science. যে অজ্ঞ সে তার উম, যে অজ্ঞ সে নিজেকে অজ্ঞ বলে জানেও না। এটা খুব খেয়াল করবে, তোমরা তো টিচার সবাই ম্যাক্সিমাম, এটা খুব খেয়াল করবে স্টুডেন্টদের মধ্যে। ও যে জানে না সেটাই ও জানে না। ও জানে না, সেটা জানতে গেলে জানতে হয় যে জ্ঞানটা কি। আমরা সেমিনার শুনি কেন? কিছু শিখি, কিন্তু তার থেকে বেশি করে যেটা শিখি, আরে এই বিষয়টা এত আছে এখানে, আমি তো কিছু জানি না। ওই জ্ঞানটা দেখে যখন আমি ওর জ্ঞানটা বুঝি, তখন আমার ইগনোরেন্সটা আমি বুঝতে পারি। তাই সেমিনার গুলো আমাকে যতটা শেখায় তার থেকে বেশি আমার ইগনোরেন্সটা শেখায়, আমরা সেমিনার গুলো অ্যাটেন্ড করি যখন। কিন্তু ও যে জানে না, সে কিন্তু সবচেয়ে বেশি জ্ঞানী। সবসময় দেখবে সে সবচেয়ে বেশি তর্ক করে, কারণ ও সবকিছু জানে, সবকিছুর উত্তর তার কাছে আছে। এটা কান্ট খুব ভালো বলেছেন, কারণ সে জানে না যে সেটাই সে জানে না। The ignorant person has no concept of his ignorance because he has none of science, etc. All concepts of negation are thus derivative, and the realities contain the data, the material, so to speak, or the transcendental content for the possibility and the thoroughgoing determination of all things. ওই বারবার এই শব্দটা ইউজ করবেন উনি, থরোগোয়িং ডিটারমিনেশন অফ অল থিংস। এটা কিন্তু ওই থরোগোয়িং ডিটারমিনেশন, এই থরোগোয়িংটা খুব ইম্পর্টেন্ট। এই থরোগোয়িংটা ইউজ করছেন এটাকে ওই ট্রাঙ্কেট করতে, মানে এই যে সবগুলোকে একসাথে বলে হাইয়েস্ট আইডিয়াল যেটা বলতে চাইছেন, ওইটার জন্য থরোগোয়িং শব্দটা ইউজ করছেন। মানে কিছুই বাদ যাবে না, সব পজিটিভ কোয়ালিটি থাকতে হবে এটা। কিন্তু সব পজিটিভ কোয়ালিটি বলতে কি বোঝায় সেটা তো আমার ক্ষুদ্র বুদ্ধিতে ঢোকে না। তোমাদের বুদ্ধিতে যদি কোনো ব্যাখ্যা হয় তোমরা বলতে পারো। হ্যাঁ, ওটা শব্দ ওরকম একটা ভাষা, শব্দ আমাদের ভাষায় আছে, কিন্তু সব পজিটিভ কোয়ালিটি বলতে কি বোঝায়, পারফেক্ট কোয়ালিটি বলতে কি বোঝায়, সেগুলো আমরা বুঝতে পারি না। হ্যাঁ, পজিটিভ কোয়ালিটি বলতে শুধু বোঝায় যদি অভাবের অভাব, মানে ওই প্রতিযোগিতা, তাহলে একটা তাও মানে বুঝতে পারি। কিন্তু প্রতিযোগীগুলো তো ইমপারফেক্ট, ঘট পট, তাহলে গডের মধ্যে ঘট পট এগুলো আছে, এগুলো দিয়ে গড পারফেক্ট, মানে পারফেক্ট বিং, সব জিনিস নিয়ে বসে রয়েছে। তারপরে হবে কোন ঘটটা আছে, এইবার আসবে ছোট ঘট বড় ঘট, কত বড় ঘট। তখন কি করবে? যদি বলো ঘট পট, ঘটও আছে পটও আছে, কোন ঘট আছে? পজিটিভ কোয়ালিটি, মুশকিল হবে। এখন কিছু কিছু জায়গায় মুশকিল হবে না, কি না, গড ঘটত্ব পটত্ব, কারণ কান্টের একটা উত্তর দেওয়ার জায়গা আছে। আমি জাস্ট থিঙ্কিং অ্যালাউড, ঘটপট বলছো কেন তুমি? ঘটপট তো ইনটিউশনের বিষয়। আইডিয়ালটা তো কনসেপ্ট গুলোর উপর লাগে, ডাইরেক্ট ঘটপটের উপর লাগে না, ঘটত্ব পটত্বর উপর লাগে। হ্যাঁ, ঘটত্ব পটত্ব সব নিয়ে বসে রয়েছে। হোয়াট অ্যাবাউট কালার? সব কালার নিয়ে বসে রয়েছেন, মানেটা কি? হোয়াট অ্যাবাউট সাউন্ড? হোয়াট অ্যাবাউট পিচ? সব পিচ নিয়ে বসে রয়েছেন, সব সুর নিয়ে বসে রয়েছেন, পারফেক্ট সুর নিয়ে বসে রয়েছেন। একটা রাগ ভাবি, জাস্ট একটা রাগ, ইমন রাগ, ইমন রাগ নিয়ে বসে রয়েছেন। তো ইমন রাগে তো অনেকে গান গায়। ইমন রাগত্ব নিয়ে বসে রয়েছেন এরকম কথার তো কোনো মানে হয় না, ওটা তো জাতি নয়। ইমন রাগ নিয়ে বসে রয়েছেন, সেটাই একটা হায়ার লেভেলের জিনিস।
তো কিরকম ইমন রাগ নিয়ে বসে রয়েছে? ইমন রাগ তো 10 জনে 10 রকম গায়। আর যারা ভালো গান বোঝে তারা এটাও বুঝতে পারে, আমরা শুনলে হয়তো শুধু বুঝছি এই গানটা ইমন রাগে হচ্ছে, কিন্তু যারা গান বোঝে সে বলবে এটা জয়পুর ঘরানা হচ্ছে, এটা লখনৌ ঘরানার হচ্ছে, তার ভিতরে যে সূক্ষ্ম স্টাইল গুলো সেগুলো বলছে। তো গড ইমন রাগ নিয়ে বসে রয়েছেন কোন গায়কির, কোন ঘরানার রাগ নিয়ে বসে রয়েছেন? সব ঘরানার রাগ নিয়ে বসে রয়েছেন। সব ঘরানার রাগ, এ বলে ওটা ঠিক ইমন রাগ নয়, ও বলে ওটা ঠিক ইমন রাগ নয়। বহু ক্ষেত্রেই এমন হয়। অল ট্রু, ওই ওইখানেই বলছেন অল ট্রু নেগেশন আর দে নাথিং, এটা হচ্ছে পেজ 555 এ 576। অল ট্রু নেগেশন আর দে নাথিং বাট লিমিটস, নেগেশন গুলো লিমিটকে বোঝায়। কারণ তুমি নন করছো তো, নন লিমিটকে বোঝায়। ওই লিমিটেশন বলে একটা বলেছিলেন। দেখো কান্ট কিন্তু লজিকটা কোথাও ছাড়ছেন না। উনি কি বললেন? অ্যাফার্মেটিভ, ওটাকে মানে এক্সিস্টেন্স, নন এক্সিস্টেন্স, আর একটা করেছিলেন লিমিটেশন। লিমিটেশন মানে নন। দ্য টেবিল ইজ নন গ্রিন, লিমিটেশন। তার মানে আমি নন বললেই লিমিট করে দিই। এখানে নন এর কথা হচ্ছে, নট এর কথা হচ্ছে না। তাহলে নন মানে আমি লিমিট করে দিলাম। তা টেবিলে অনেক কিছু থাকতে, অনেক রং থাকতে পারে, পসিবিলিটি অনেক, কিন্তু একটা লিমিট করে দিয়েছে, গ্রিনের রেঞ্জে ঢুকো না, তার বাদ দিয়ে সব রঙের ভিতর থাকো তুমি। তাহলে লিমিটেশন করে দিলাম। ওখানে লিমিটেশন বলেছিলেন ননের জায়গায়। এস ইজ নন পি, এইটাকে উনি লিমিটেশন বলেছিলেন। এখন তাই বলছেন লিমিটস হুইচ দে কুড নট বি কল্ড আনলেস দে ওয়ার গ্রাউন্ডেড ইন দ্য আনলিমিটেড। লিমিট হলো, লিমিট হলে কার্ড সবসময় বলছেন যে এটাকে বুঝতে গেলে ঠিক অপোজিটটাকে বুঝতে হবে। লিমিটকে বুঝতে গেলে আনলিমিটেডকে বুঝতে হবে, নাহলে তুমি লিমিটকে বুঝতে পারবে না। এইখানে জাম্প করছেন কান্ট। আমি তো লিমিটকে বুঝি, বুঝলে তাহলে আনলিমিটকে না বুঝলে লিমিটকে কি করে বুঝবো? আনলিমিটেডকে বুঝতে গেলে লিমিটেডকে বুঝতে পারবো, লিমিটেডকে বুঝতে গেলে আনলিমিটেডকে বুঝতে হবে। এই লিমিট ছাড়া একটা কিছু হতে পারে? এটা কনসেপচুয়াল লেভেলে। এবং শেষে গিয়ে বলবেন যে এখন দেখো আমরা যেখানে কান্টকে সমালোচনা করছি, এবার কান্টের পক্ষে বলছি, আমরা যেখানে কান্টকে সমালোচনা করছি সেখানে কিন্তু আমরা কংক্রিট এক্সাম্পলের সাহায্যে সমালোচনা করছি, পার্টিকুলার ইনস্টান্স ধরে ধরে সমালোচনা করছি। কিন্তু কান্ট যেটা খেলছেন সেই লেভেলটা হচ্ছে ট্রান্সেন্ডেন্টাল লজিকের লেভেলে। লজিক্যালি কিভাবে ভাবি? লিমিট, লিমিটলেস। লিমিটকে বুঝতে গেলেই আমার আনলিমিটেড অপোজিটটা বুঝতে হবে, এটা উনি বলছেন। তিনি অন্য সব জায়গায়, এখানে আরেকটা এবার অসুবিধার দিক দেখো, ওরকম পার্টিকুলার ধরে ধরে বললে হবে না ওখানে, কারণ পার্টিকুলারের কথা তো উনি তো বলেছেন পার্টিকুলার লেভেলটা আমরা ছেড়ে এসেছি, ছেড়ে সেখানে কথা বলছি। কাজে আমরা যে সমালোচনাগুলো করছি কারণ সেগুলো বলবেন তোমরা তো পার্টিকুলার লেভেলের কথা বলছো, পার্টিকুলার ইনস্টান্স ধরে কথা বলছো, আমরা কনসেপচুয়াল লেভেলে বুঝছি, লিমিট, লিমিটলেস এই লেভেলে বুঝছি। কোনো পার্টিকুলার কালার নিয়ে কথা বলছি না, কোনো পার্টিকুলার পিচ নিয়ে কথা বলছি না। এবার দেখো এটা যখন বললেন আরেকটা জিনিস খেয়াল করে দেখো,
তিনি কিন্তু ওই প্রিন্সিপালটা সব জায়গায় মেনেছেন। কোন প্রিন্সিপালটা? প্রিন্সিপালটা মেনেছেন প্রিন্সিপাল অফ গ্র্যাজুয়েশন, এটা মেনেছেন। কারণ যেখানে তিনি ওই কথাটা কয়েকবার এসছে, যেখানে তিনি ম্যাগনিটিউড বোঝাতে চাইছেন, বলছেন ম্যাগনিটিউড বুঝতে গেলে তো আমার তার থেকে লোয়ার ম্যাগনিটিউড হায়ার ম্যাগনিটিউড এরকম বুঝতে হবে। সেটা যদি না বুঝি, একটা স্কেল না বুঝি, তাহলে বুঝবো না বলে তিনি সেইখানে কিন্তু এইটাকে ঠিক অস্বীকার করেছিলেন। কোনটাকে? তাহলে প্রিন্সিপাল অফ গ্র্যাজুয়েশন, এইটাকে তিনি, এই আর্গুমেন্ট ফ্রম গ্র্যাজুয়েশন, ফ্রম দ্য প্রিন্সিপাল অফ গ্র্যাজুয়েশন, এইটাকে বারবার ইউজ করেছেন, করে বলছেন আমরা ম্যাগনিটিউডকে বুঝতে গেলে কোনো একটা টোন, কোনো একটা কালারের পার্টিকুলার শেড, এটাকে বুঝতে গেলে কিন্তু আমাদের ওই প্রিন্সিপাল অফ গ্র্যাজুয়েশনের উপর ডিপেন্ড করে আমার পুরো স্কেলটার একটা কনসেপ্ট থাকতে হবে। ওই কনসেপ্টটা না থাকলে আমি ওই পার্টিকুলার কালারটাকে বুঝতে পারবো না, পার্টিকুলার সাউন্ডের পিচটাকে বুঝতে পারবো না, তার মানে বুঝতে পারবো না, কোনো মিনিং দিতে পারবো না। এগুলো মেনে নিয়েছেন। কিন্তু তারপরে গিয়ে কি বলেছেন? আর্গুমেন্টটা খেয়াল করে দেখো, তার মানে একদম তার একটা হাইয়েস্ট রেঞ্জ আছে, যেটা আছে তার অপোজিটটা আছে, এই প্রিন্সিপাল অফ অপোজিশন, এটা কিন্তু ওখানে অস্বীকার করেছেন। এবং এরকম কথা বলেছেন, ওরকম এক জায়গায় গিয়ে বললেন, তোমরা খেয়াল করে মনে আছে কিনা জানি না, যে the infinite number is not a number, এই কথাটা উনি বলেছেন। যে আমি ভাবতে পারি ওটা সিরিজ আছে, তার নাম্বারগুলো ফাইনাইট, তার মানে একটা ইনফাইনাইট নাম্বার আছে। সত্যি করে আমরা বুঝি নাম্বার সিরিজটা ইনফাইনাইট, কিন্তু ইনফাইনাইট বলে কি কোনো নাম্বার আছে? এখানে এরকম কথা যখন বলছেন, তখন যেন মনে হচ্ছে তিনি প্রিন্সিপাল অফ অপোজিশন এটাকে অস্বীকার করছেন, ঠিক উল্টোটা থাকতে হবে, এটা তিনি অস্বীকার করছেন। কিন্তু এখানে এসে উনি কিন্তু বলছেন প্রিন্সিপাল, এটা পুরোপুরি ডিপেন্ড করছে প্রিন্সিপাল অফ অপোজিশনের উপরে। লিমিট থাকলে, লিমিটেড জিনিস থাকলে আনলিমিটেড কিছু থাকতে হবে, আনলিমিটেড বলে একটা কিছু থাকা দরকার, অন্তত আনলিমিটেড এর একটা কনসেপ্ট থাকতে হবে। এটা ইনি বলছেন। দেখা যাক, খুবই কঠিন জায়গাটা। এখন তিনি বলছেন, আবার একটু ফিরে যাচ্ছে আগের জায়গাটাতে, ওই 553 একদম শেষেরটা বলছি। একটা বলছেন থরোগোয়িং ডিটারমিনেশন, এই কথাটা বারবার উনি ইউজ করছেন। থরোগোয়িং ডিটারমিনেশন মানে হচ্ছে ওই হায়ার লেভেলের ডিটারমিনেশন, অ্যাকর্ডিং টু হুইচ among all possible predicates of things, insofar as they are compared with their opposites, one must apply to it. তাহলে এই অপোজিট গুলোর মধ্যে একটা অ্যাপ্লিকেবল হবে, রেড অর নন রেড, এক্স অর নট এক্স, মানে এই এফ অর নট এফ, কোনো একটা প্রেডিকেট অ্যাপ্লিকেবল হবে। কিন্তু এই যে আর্গুমেন্টে যাচ্ছে, আর্গুমেন্টটা কি ভ্যালিড? সব ক্ষেত্রে সব প্রেডিকেট অ্যাপ্লিকেবল হয়? হতেই হবে, উনি বলেছেন সব ক্ষেত্রে সব প্রেডিকেট অ্যাপ্লিকেবল হয়। আমাদের তো রাইল শিখিয়ে গেছেন
যদিও কান্টের অনেক পরে, যে ওখানে ক্যাটেগরি মিস্টেক হয়ে যাবে যে কোনো প্রেডিকেট লাগাতে গেলে। কাজে একটা জিনিসের সব প্রেডিকেট কোনো সময় লাগতে পারবে না। ধরা যাক যেটার ক্ষেত্রে পিচ সংক্রান্ত প্রেডিকেট লাগে, হায়ার পিচ, লোয়ার পিচ, সেটার ক্ষেত্রে কালার প্রেডিকেট গুলো লাগে না, অ্যান্ড ভাইস ভার্সা। হতেই পারবে না একই জিনিসের ক্ষেত্রে পিচ সম্পর্কে প্রেডিকেট এবং কালারের প্রেডিকেট দুটোই একসঙ্গে লাগছে, এটা তো হতেই পারে না। সবুজ সবুজ গান, হ্যাঁ গানে এরকম থাকতে পারে এরকম কথা, কিন্তু সত্যি করে কি হয় সবুজ রঙের গান? তো এমন একটা জিনিস যেটা সুমধুর গান আবার সবুজ রঙের, পারফেক্ট সবুজ রঙের, তো এরকম একটা পারফেক্ট বিং আমরা খুঁজে পাবো? কান্ট মনে করছেন পাবো, যাতে পারফেক্ট, সব পারফেক্ট লাগিয়ে দেওয়া যায়। কনসেপচুয়ালি আমরা ওরকম একটা পারফেক্ট কিছু ভাবতে পারি যাতে সব লাগবে, কিন্তু কি করে লাগবে তার মধ্যেই তো একটা কন্ট্রাডিকশন আছে। কনসেপচুয়াল একটা ট্রান্সেন্ডেন্টাল কন্ট্রাডিকশন আছে, কারণ কনসেপচুয়ালি আমরা বুঝি লাগে না, একই জিনিসের গায়ে সব রকম প্রেডিকেট লাগে না, মানে প্রেডিকেট বা তার নেগেশন কোনোটাই লাগে না। This doesn't rest merely on the principle of contradiction. শুধু প্রিন্সিপাল অফ কন্ট্রাডিকশনে হবে না, প্রিন্সিপাল অফ কন্ট্রাডিকশনের উপর হচ্ছে উনি যেগুলো বলছেন যে জাজমেন্টাল নেগেশন, সেগুলো প্রিন্সিপাল অফ কন্ট্রাডিকশনের উপর দাঁড়িয়ে রয়েছে। এখানে প্রিন্সিপাল অফ কন্ট্রাডিকশনের ক্ষেত্রে যেটা আমরা পাবো, যে নেগেশনটা পাবো, সেটা হচ্ছে ফর্মাল নেগেশন। এটা ফর্মাল নয়, এটা ট্রান্সেন্ডেন্টাল নেগেশন। এখানে কন্টেন্ট আছে, ওখানে কন্টেন্ট নেই। ফর্মাল নেগেশনে কি আছে? পি অর নট পি, পি অ্যান্ড নট পি আর কন্ট্রাডিক্টরি, কিন্তু তার কোনো কন্টেন্ট নেই। কিন্তু এখানে একটা মজার বিষয়, আগের দিন যেটা আমরা বলছিলাম সেটা কিন্তু এখানে খুব সুন্দরভাবে ব্যাখ্যা করা যায়। আমরা এটা বুঝতে পারি যে কেন আমরা ইমিডিয়েটলি ইনফার করতে পারি ইট ইজ অল ওভার রেড, দেয়ারফর ইট ইজ নট অল ওভার গ্রিন। এটা পুরোটা লাল তাই এটা পুরোটা সবুজ নয়, এটা ইনফার করে ফেলতে পারি। কেন? কারণ এখানে একটা কন্ট্রাডিকশন আছে, কিন্তু কন্ট্রাডিকশনটা সত্যি করে লালের সঙ্গে সবুজের কোনো লজিক্যাল কন্ট্রাডিকশন নেই, কিন্তু লালের সঙ্গে সবুজের কনসেপচুয়াল কন্ট্রাডিকশন আছে একটা। এখানে কন্টেন্টটা ম্যাটার করে। লজিকে তুমি এই ডেরিভেশনটা করতে পারবে না, কোনো লজিকেই করতে পারবে না, কিন্তু কনসেপচুয়ালি তুমি এই ডেরিভেশনটা করতে পারবে। ফর বিসাইডস কনসিডারিং এভরিথিং in relation to two contradictorily conflicting predicates, it considers everything further. তাহলে শুধু কন্ট্রাডিক্টরি প্রেডিকেট নিয়ে আলোচনা করে না, এখানে পি নট পি এটা নিয়ে আলোচনা করে না, ফার্দার কি নিয়ে আলোচনা করে? ইন রিলেশন টু দ্য হোল অফ পসিবিলিটিস, সব পসিবিলিটি নিয়ে আলোচনা করে। সব পসিবিলিটি ধরলে আমরা দেখব আমাদের কনসেপচুয়াল পসিবিলিটির মধ্যে লাল হয়ে গেলে কোনো কিছু আর সবুজ হওয়ার পসিবিলিটি থাকে, ওটা কনসেপচুয়ালি বুঝতে হবে। As the sum total of all predicates of things in general, and by presupposing that as a condition a priori, it represents everything as deriving its own possibility from the share it has in the whole of possibility. খুব ক্রিপ্টিক্যাল লেখাটা, মানে আমরা এইভাবে বুঝি যে এই হোল পসিবিলিটি, যতগুলো রং হওয়ার পসিবিলিটি ছিল তার ভেতর ওইটা হয়ে গেছে, আরগুলো বাদ হয়ে গেল, এটা কনসেপচুয়ালি বুঝতে হবে। দ্য প্রিন্সিপাল অফ থরোগোয়িং ডিটারমিনেশন, এই যে নামটা দিচ্ছেন প্রিন্সিপাল অফ থরোগোয়িং ডিটারমিনেশন, বারবার এই শব্দটা ইউজ হবে। Thus deals with the content and not merely the logical form. এখানে আসল কথাটা বললেন, এখানে কন্টেন্টটা ইম্পর্টেন্ট, লজিক্যাল ফর্মটা, শুধুমাত্র লজিক্যাল ফর্মটা ইম্পর্টেন্ট নয়। ঠিক যেমন ইট ইজ রেড দেয়ারফর ইট ইজ নট বার্ড, এটা তুমি
এই ইনফারেন্সটা ইনভ্যালিড হয়ে যায়, কিন্তু ইট ইজ রেড দেয়ারফর ইট ইজ নট গ্রিন, এটা ইনভ্যালিড হয় না, এটা ভ্যালিড হয়। তার কারণ ওটা ওই টোটালিটি অফ কনসেপ্টস এর মধ্যে দেখো ওই দুটো কনসেপ্ট লাগে, পাশাপাশি লাগে, কিন্তু এই দুটো কনসেপ্ট পাশাপাশি লাগে না। এটাকে তারপরেই উনি বলছেন ট্রান্সেন্ডেন্টাল প্রিসাপোজিশন, which is supposed to contain a priori the data for the particular possibility of everything. তাহলে ওই অল পসিবিলিটিটা ভেতরেই তোমার পার্টিকুলার পসিবিলিটি গুলো, পার্টিকুলার ডিটারমিনেশনের পসিবিলিটিটা নিহিত আছে। এই জন্য ওটা বলছে সবকিছুর পসিবিলিটি ওর ভেতর রয়েছে। কারণ এটা একই সঙ্গে লাল হতে পারে আর গ্রিন হতে পারে, আবার একই সঙ্গে ফুল হতে পারে, লাল হতে পারে, লাল ফুল গ্রিন একই সঙ্গে হতে পারে কিনা। তুমি জানো লাল আর ফুল একসঙ্গে হতে পারে, কিন্তু লাল আর গ্রিন একসঙ্গে হতে পারে না। তাহলে ওখানে সব পসিবিলিটি গুলো আছে, তাদের মধ্যে মিউচুয়াল নেগেশন গুলো ওখানে ওটার মধ্যে রয়েছে, তার থেকে ওটা তুমি ডিরাইভ করতে পারো। The proposition everything existing is thoroughly determined signifies not only that for every given pair of opposed predicates, but also every pair of possible predicates, one of them must always apply to it. এইটা সমস্যার জায়গা। কোন জায়গাটা সমস্যা করছে বলবো, এবং কান্ট কি উত্তর দেবেন সেটাও বলবো। তোমরা বিচার করবে যে আমার চিন্তাটা ঠিক রাস্তায় যাচ্ছে কিনা। মানে একটা তো মানে বের করতে হবে কান্টের লেখার, জায়গাটা খুব ডিফিকাল্ট জায়গা। যে বলছেন যেটা থরলি ডিটারমিন্ড কোন একটা জিনিস, যে কোনো জিনিস, সেটা কোনো একটা প্রেডিকেটের, যে প্রেডিকেটটা আছে এবং তার নেগেশন যেটা লজিকে হয়, এটা ব্রাউন দেয়ারফর ইট ইজ নট নন ব্রাউন, লজিকে যেটা হয়। এটুকু শুধু বলে না, এর থেকে অনেক বেশি বলে। যত পসিবল প্রেডিকেট আছে সেগুলো সম্পর্কেও বলে। যত পসিবল প্রেডিকেট আছে সেগুলো সম্পর্কে বলে। তো কত তো পসিবল প্রেডিকেট আছে ওখানে, হাই পিচ লো পিচ এগুলো প্রেডিকেট আছে, ওটাও লাগবে, যে কোনো একটা লাগবে, হবে না তো। তাহলে কান্টের কথাটার মানে কি? ননসেন্স বলছেন? বলছেন না হয়তো। এই যে অল পসিবল প্রেডিকেট, এখানে পসিবল কথাটা বলতে বুঝতে হবে যত পসিবল প্রেডিকেট মানে টোটালিটি নয়, যে পসিবল প্রেডিকেট গুলো ওটাতে লাগতে পারে। তাহলে এখানে পসিবিলিটি সঙ্গে আরেকটা পসিবিলিটি লাগাতে হবে। পসিবল প্রেডিকেট ধরা যাক সাউন্ডের গ্রুপের আছে, কালারের গ্রুপের আছে, আরো কিছু এক্সটেনশনের গ্রুপের আছে, আরো অনেক কিছুর আছে, স্মেলের গ্রুপের আছে। তিনটে ধরি, কালার, সাউন্ড, স্মেল। এখন দেখো যত পসিবল প্রেডিকেট আছে সব কিন্তু কোনো একটা পার্টিকুলার অবজেক্টের ক্ষেত্রে, কোনো একটা থিং এর ক্ষেত্রে পসিবল নয়। তাহলে সেই থিং এর ক্ষেত্রে পসিবল প্রেডিকেট মানে তোমার ডিটারমিন্ড হয়ে গেল আগে। তাহলে ওই লেভেলে একটা ডিটারমিনেশন হয়। কান্টের হয়ে উত্তর দিচ্ছি, কান্টের হয়ে ওকালতি করছি যে পসিবল প্রেডিকেট মানেটা কি। ওই থিংটার পসিবল প্রেডিকেট মানে হচ্ছে ওটা যদি গান হয় তাহলে পিচ, কোনো একটা পিচ হবে। এই পিচ, ওই পিচ, ওই পিচ, 10টা পিচ, 7টা স্বর আছে, তুই 7টা স্বর লিমিট করে নি, 7টা স্বর আছে তো ওটার যে কোনো একটা পিচের হবে, সারে গামা মাপা, এরকম করে যে কোনো একটা হবে। যদি ওটা কালারের মধ্যে পড়ে, কালারের দিকে হয়, তাহলে বাকিগুলো আগে থেকেই নেগেটেড হয়ে গেল, গুলো পসিবল নয়, ইম্পসিবল প্রেডিকেট। কালারের মধ্যে পসিবল প্রেডিকেট হবে, তাহলে পসিবল প্রেডিকেটটা ওখানে আরেকটা পসিবিলিটি নিয়ে ধরতে হবে, সেকেন্ড লেভেলে একটা পসিবিলিটি নিয়ে ধরতে হবে, তাহলে কান্টকে দাঁড় করানো যাবে। যে পসিবল প্রেডিকেট গুলোর মধ্যে আবার কোনগুলো পসিবল, মানে অ্যাপ্লিকেবল ওর ক্ষেত্রে,
না হলে ক্যাটেগরি মিস্টেক হয়ে যাবে। এখানে কন্টেক্সচুয়ালিটি অ্যান্ড রেলেভেন্স এইটা ম্যাটার করছে, তাই কি? কান্ট প্রথমটা মানবেন না, মানে মানবেন না বলবো না, হয়তো কন্টেক্সচুয়ালিটি একটা অন্যভাবে রাখতে পারেন, কিন্তু এইখানে তার কথা বলতে পারবেন না। এটা তো রেলেভেন্সের ক্ষেত্রে রেলেভেন্সটা লাগবে, কারণ এটা তো নয় যে তুমি কি এখানে বলতে পারবে যে গানটা কখনো কখনো সবুজ হয়ে যায় কন্টেক্সট বেস করে? তা তো হয় না। এখানে রেলেভেন্স প্রিন্সিপালটা লাগে, কন্টেক্সট প্রিন্সিপালটা এখানে লাগে না। হ্যাঁ, তা বলে এটা আরেকটা প্রশ্ন তুমি তুললে, কান্টের ক্ষেত্রে কন্টেক্সচুয়ালিটি কি লাগানো যায় না? কান্ট কি সম্পূর্ণ অস্বীকার করবেন? আমার ধারণা, একটা হাঞ্চ, এটার উপর কাজ করা দরকার, হচ্ছেও, প্রচুর কাজ আছে, হচ্ছে, লাগাতে কোনো অসুবিধা নেই। কান্ট কন্টেক্সচুয়ালিটির ব্যাপারে সাইলেন্ট। সাইলেন্ট মানে ডিনায়াল মোডে নন, সাইলেন্ট। কারণ ওটা আমার আলোচনার বিষয় নয়। আমি পিওর রিজন নিয়ে আলোচনা করছি, পিওর রিজনের ফর্ম নিয়ে আলোচনা করছি। কন্টেক্সচুয়ালিটি এসে কি দাঁড়ায় তার এইটুকু ক্লেম। এখন কেউ যদি বলেন যে ওরকম পিওর রিজনের পিওর ফর্ম বলে কিছুই নেই, সবটাই কনটেক্সট বেসড, এই যে স্ট্রং কন্টেক্সচুয়ালিটি ক্লেম, সেটা কান্টের বিরুদ্ধে যাবে। কেউ যদি কান্টকে এতদূর পর্যন্ত অ্যাডমিট করেন যে হ্যাঁ ওরকম কিছু পিওর ফর্ম থাকতে পারে, কিন্তু তার সঙ্গেও সেটাও অ্যাপ্লাইড হয় কনটেক্সট বেস করে, কিন্তু পিওর ফর্মটাও থাকে, তাহলে কান্টের সঙ্গে তার সঙ্গে কোনো কন্ট্রাডিকশন হবে বলে আমার মনে হয় না। কান্ট ওরকম বলে দেবেন, সত্যি করে আমাদের ওরকম আমরা আগে থেকেই বুঝি যে এগুলো হচ্ছে গানের সঙ্গে রিলেটেড, মানে সাউন্ডের সঙ্গে রিলেটেড ক্যাটেগরি, এগুলো ওগুলোর ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হবে, অন্যভাবে হবে না। এগুলো কালারের ক্ষেত্রে, এক্সটেনশনের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হবে, এগুলো অন্য ক্ষেত্রে হবে না। এরকম আমরা এগুলো আন্ডারস্ট্যান্ডিং এ পিওরলি বুঝি। ওটা কনটেক্সট ডিপেন্ডেন্ট নয়, ওগুলো পিওর ব্যাপার। কাজেই সবটা ওপেন, সবটা কনটেক্সট ডিপেন্ডেন্ট, এই যে স্ট্রং কন্টেক্সচুয়ালিটি, এটা তো কান্ট একদমই মানতে পারবেন না। কিন্তু যদি তুমি মানে সফট কন্টেক্সচুয়ালিজম করো, সেটা কান্টের সঙ্গে কোএক্সিস্ট করতে অসুবিধা কোথায়? হ্যাঁ, পিওর ফর্ম আছে আমাদের কিছু, সত্যি করে আমরা চোখ দিয়ে তো আর গান শুনি না, আর কান দিয়ে তো আর কালার দেখি না। এটা কন্টেক্সচুয়ালি পাল্টাবে কি করে? এটা তো কন্টেক্সচুয়ালি পাল্টাতে পারে না। চোখ দিয়ে কালারই দেখতে হবে আর কান দিয়ে গান শুনতে হবে। এটা যদি তুমি অ্যাডমিট করে দাও, তখন কান্ট চুপ হয়ে যাবেন, বলবেন তারপরে তুমি কনটেক্সট নিয়ে নানা রকম নাড়াচাড়া করো, খেলা করো, কারুকার্য করো, আমার কোনো আপত্তি নেই। জানি না তোমার প্রশ্নের উত্তর হলো কিনা। না স্যার, আমি এটা ভাবছিলাম যে একটা মানে প্রথম থেকেই যখন শুনছিলাম যে পসিবল বললে একটা মানে ওপেন এন্ড, এটা কি সত্যিই হচ্ছে? তারপর আপনি যখন একটা সেকেন্ড লেয়ারের কথা বললেন, তখন আমার মনে হলো হ্যাঁ, এই এই যুক্তিটা হচ্ছে, কারণ সেকেন্ড লেয়ার হচ্ছে মানে এই কারণে আমার মনে হলো, আমি এভাবে ভাবছিলাম যে যখন আমরা কোনো জিনিস আমাদের মানে এক্সপিরিয়েন্সে পাচ্ছি, বা যখন একটা কিছু এই যে আলোচনা সাপেক্ষে কোনো শব্দগুলো শুনছি, সেটা মানে রেফারেন্সে যেগুলো ইন্ডিভিজুয়াল অবজেক্ট হিসাবে পাচ্ছি, বা যেগুলো শব্দের অর্থ বুঝতে পারছি জেনারেল হিসাবে, তো সেগুলো তো সবকটাই একটা আম, মানে একটা রিলেভেন্স ম্যাটার করছে সেখানে। এটার সাথে এটা যায়, এটার সাথে এটা যায় না, এইভাবে পসিবিলিটিটা হয় বলে আমার মনে হচ্ছিল। তো সেই জায়গা থেকেই আমি প্রশ্নটা করলাম। আর হ্যাঁ, আরেকটা জায়গা, আপনি যেখানে মানে মিউজিকের সাথে কালার কখনো কখনো সবুজ হয়, গান কি কখনো সবুজ হয়, এভাবে হয়তো হয় না, কিন্তু মানে আপনারই একটা আলোচনায় জেনেছিলাম যে রাগ রাগিনীর সাথে যারা খুবই মানে এক্সপার্ট আর্টিস্ট বা গানের বা ছবি আঁকার ক্ষেত্রে, তারা রাগ রাগিনীর সাথে একটা রঙের যোগাযোগ স্থাপন করেন। তো এটা তো কনসেপ্ট লেভেলেই হয়ে থাকে, তাই নয় কি? হ্যাঁ, ওটা দেখো অ্যাড অন। তুমি এটা কি বলতে পারবে রাগটা সবুজ রঙের? সেটা হবে না, না, একদম না। তা তো হবে না। না, না। রাগটা শুনে তোমার ফিলিংটা হচ্ছে যে বৃষ্টি জোরে জোরে পড়ছে, কিন্তু রাগটা জোরে জোরে পড়ছে এরকম কথাটা কি মানে না, দাঁড়ায়?
কিছু, তা তো একদম হবে না। না, তাই না? না। ওটা অ্যাড অন টাইপের হবে, হুম। তাই তো? হুম। ধরো তুমি ওইভাবে যদি কন্টেক্সচুয়ালিটি বোঝো, যে এমন ভাবে যারা কন্টেক্সচুয়ালিজম করবেন, মানে কোয়াইন বা মানে তাও একটু পুরোনো দিনের, আরো যারা এখনকার অনেক কন্টেক্সচুয়ালিস্ট আছেন এখন, তারা আরো বেশি করবেন। তারাও যেভাবে বলবেন যে উম, তুমি যদি এটাই ভাবো যে আমি এটাকে টেবিল ভাবছি, কন্টেক্সচুয়ালি ওটাকে কেউ টেবিল না ভেবে ওটাকে জ্বালানি ভাবতে পারে, হ্যাঁ, কাঠ জ্বালানি, কিংবা ওটা ছুঁড়ে মারবার জিনিস ভাবতে পারে, ওটা স্কিল বলে ভাবতে পারে, সব ভাবতে পারে, কিন্তু ওটা কি গান বলে কি কেউ ভাবতে পারে? সাউন্ড বলে কি কেউ ভাবতে পারে? না না, সেটা তো হচ্ছে না। সেটা হবে না। কান্ট এই লেভেলে কথা বলছেন, হুম। কান্ট কিন্তু এই লেভেলে কথা বলছেন, তো যার জন্য সবসময় বলছেন ট্রান্সেন্ডেন্টাল লেভেলে কথা বলছি। আমার কনটেক্সটটা আসে ওই লেভেলটা অ্যাপ্লাই করার পরে, কনটেক্সটটা আসে, ওই লেভেলটাকে বাদ দিয়ে তুমি কনটেক্সটায় যেতে পারবে না। এবং রাদার এই যে যারা কন্টেক্সচুয়ালিস্ট, তারা কিন্তু কান্টের দ্বারা ইন্সপায়ার্ড, এই অর্থে যে কান্ট বললেন না যে আমরা আমাদের কনসেপচুয়াল স্কিম দ্বারা ওয়ার্ল্ডটাকে তৈরি করি। এখন কনসেপচুয়াল স্কিম দ্বারা কান্টের শুধু এতদূর ক্লেম থেমে গেছে, ক্লেমটা যে আমি যেহেতু পিওর রিজন নিয়ে আলোচনা করছি, পিওর রিজনের নিজস্ব কিছু কনসেপচুয়াল স্কিম আছে, সেই দিয়ে ওয়ার্ল্ডটা কনস্ট্রাক্টেড হয় বলে কান্ট থেমে গেছেন। থেমে গেছেন মানে এটা নয় যে আর কোনো স্কিম থাকতে পারে না। উনি যে রাস্তাটা দেখালেন সেটা ধরে সবাই বলছেন হ্যাঁ ওটা পিওর ফর্মগুলো ওরকম হতে পারে, হলো, মানলাম। সেটা নিয়ে অনেকে প্রশ্ন করেছেন যে পিওর কান্টের যুক্তির অনেক জায়গায় অনেক প্রশ্ন হয়েছে, কিন্তু যদি মেনে নিই যে কান্ট ঠিক বলছেন ওটা, তাহলে আমার ওই পিওর স্কিম ছাড়া ওরকম অন্যরকম স্কিম থাকতে পারে, এম্পিরিক্যাল স্কিম থাকতে পারে, যেটা আমার ফর্ম অফ লাইফ থেকে আসে। কিন্তু কান্টের দাবি হবে যে ফর্ম অফ লাইফ থেকে আসুক যায় আসুক, তুমি ওই স্কিমের বাইরে, বেসিক স্কিমের বাইরে যেতে পারবে না ফর্ম অফ লাইফটা। মানে কোনো ওই কান্টের ভাষায় কোনো স্যাভেজ সেটাকে ওই টেবিলটাকে সে শোয়ার জায়গা মনে করতে পারে, কিন্তু টেবিলটাকে গান মনে করতে পারবে না। এটা আর কি কান্টের। মানে এই ব্যাপারটা কি এভাবে বোঝা যায় যে এটাকে যদি জোর করে আমি মানে ফর্ম অফ লাইফের দিক থেকে দেখতে যাই, তাহলে এটা সেই ওই একটা চক্রাকারে ঘুরতেই থাকবে, যে বেসিক থেকে আসছে ওই ফর্ম অফ লাইফের জায়গাটা, আবার ফর্ম অফ লাইফকে যদি এক্সপ্লেইন করতে যাই, তাহলে আবার আমাকে ওই বেসিক মানে পিওর রিজনের ওই জায়গাতে ফিরে আসতে হচ্ছে। এরকম ভাবে কি বলা যেতে পারে? না, কান্টের কাছে তো জায়গাটা খুব ক্লিয়ার যে ওটা বেসিকটা গিভেন, তারপরে উনি ফুল স্টপ টেনেছেন, ওইটা ছাড়া তো হিউম্যান বিং ভাবতে পারবে না, ওই ফর্ম ওই ক্যাটেগরি ছাড়া। এখন তারপরে অ্যাড অন হচ্ছে বা সেকেন্ডারি লেভেলে হচ্ছে এগুলো, তাহলে এখানে তোমার তো সার্কুলারিটির কোনো ব্যাপার নেই, এটার থেকে ওটাই যাও, ওটার থেকে ওটাতে এই তো প্যাসেজ নেই, ওয়ান ওয়ে তো ট্রাফিক, কান্টের দিকে ওয়ান ওয়ে ট্রাফিক। এখন তোমাকে কান্টকে কাটতে গেলে তোমাকে একদম গোড়া থেকে কাটতে হবে, যে ওরকম ক্যাটেগরি হয় না। কিন্তু সেই রকম ডাইরেক্ট পুরোপুরি কিছুটা কেটেছেন অনেকে, অন্য দিক থেকে আপ্রায়রাই সিনথেটিক আপ্রায়রাই অ্যাপোস্টেরিয়র এই ডিস্টিংশনটা কেটেছেন, অ্যানালিটিক সিনথেটিক ডিস্টিংশন কেটেছেন, কিন্তু ডাইরেক্টলি কেউ এই জায়গাটায় হাত দেননি যে সত্যি করে আমাদের এরকম কোনো ফর্ম হয় না, ক্যাটেগরি হয়, এই জায়গাটায় কেউ ডাইরেক্টলি হাত দেননি। এখনো পর্যন্ত আমরা কোনো এম্পিরিক্যাল এভিডেন্স পাইনি যে আমরা সত্যি করে ওরকম কজাল ওয়েতে চিন্তা করি না, এমন কোনো কমিউনিটি আছে যারা কজাল ওয়েতে চিন্তা করে না, এমন কোনো কমিউনিটি আছে যারা সাবস্টেন্স অ্যাট্রিবিউট ফর্মে চিন্তা করে না। এই যে বেসিক ফর্মগুলোর কথা কান্ট বলেছেন যে আমাদের চিন্তার ফর্ম, এই ফর্মে চিন্তা করে না, এরকম কোনো কমিউনিটি, হিউম্যান কমিউনিটি খুঁজে পাওয়া যায়নি। এমনকি অন্য কোনো অ্যানিমালের ক্ষেত্রেও সেরকম কমিউনিটি পাওয়া যাবে কিনা সেটাও সন্দেহ আছে। কান্ট তো শুধু হিউম্যান বিংস সম্পর্কে বলেছেন।
কাজে এটা এম্পিরিক্যাল এভিডেন্সেও মানে কান্টকে ডাইরেক্টলি চ্যালেঞ্জ করা খুব মুশকিল, কিন্তু তুমি ওইভাবে কাটতে পারো যে আপনারাই অ্যাপোস্টেরিয়রাই বলে কিছু হয় না, তাহলে আপনারাই ফর্ম কি করে থাকবে? সেটা কিন্তু সত্যি করে ওরকম আমাদের কোনো ফর্ম নেই, এটা ডাইরেক্ট কাটা হলো না, তুমি তার বেসিসটা কাটলে। কিন্তু তোমাকে যদি ডাইরেক্ট জিজ্ঞাসা করা হয় সত্যি করে কি তুমি ওরকম ভাবে কজাল ওয়েতে চিন্তা করো না, যে কোনো কিছু চেঞ্জ হলে তার একটা কজ আছে, এটা ভাবো না? তোমায় কিন্তু বলতে হবে হ্যাঁ তাই ভাবে। তুমি কি সত্যি করেই কোনো কিছু দেখলে এটার সাবস্টেন্স, এটা তার প্রপার্টি এভাবে দেখো না, মানে ভিজুয়াল কোনো কিছু হলে তুমি তো সেইভাবেই দেখো। এমনকি তুমি শুধু সেইভাবে দেখো না, যেটা এক্সটেন্ডেড নয় তার ক্ষেত্রেও তুমি এই প্রিন্সিপালটাকে এক্সটেন্ড করো। এই জায়গাটা বরং উল্টো দিক থেকে কান্টকে চ্যালেঞ্জ করা যাবে, যে এটা যে শুধুমাত্র আমার ওই রকম গিভেনের ওপর ক্যাটেগরি অ্যাপ্লাইড হয় তা নয়, আমরা অন্য ক্ষেত্রেও এটাকে অ্যাপ্লাই করে দিই। যেমন কান্ট যেটাকে খণ্ডন করবেন, সত্যি করে তো মাইন্ডের ক্ষেত্রে আমরা মাইন্ডের ডেকার্টের যুক্তিটা তো ওইখান থেকেই গেছিল না, যে মাইন্ডের ক্ষেত্রেও আমরা ওই সাবস্টেন্স অ্যাট্রিবিউট করেই ভাবি, যেহেতু আমি থটকে পাচ্ছি থটের একটা সাবস্টেন্স আছে। তাহলে ওখানেও, এক মিনিট আমি দরজাটা খুলে দিই, আমাদের শেষও করতে হবে, অনেকক্ষণ বলে ফেলেছি। আমাদের থটের ক্ষেত্রেও ওই থটকে নিয়ে ফিলিং এগুলোর ক্ষেত্রেও আমরা ওই সাবস্টেন্স অ্যাট্রিবিউট করে ভাবতে অভ্যস্ত, কিন্তু দেখা গেছে যে সবসময় তো তা হয় না। হিউম তো সেভাবে ভাবেননি, হিউম তো সেভাবে সাবস্টেন্স অ্যাট্রিবিউট করে থটের ক্ষেত্রে তো এভাবে ভাবেননি, কিন্তু কান্ট তো সেটা তো কান্টের ফরে যাবে, কারণ কান্ট বলবেন ওই ক্ষেত্রে তো আমি বলিনি কথাটা, আমি তো বলেছি এক্সটার্নাল ইনটুইশনের ক্ষেত্রে ওই সাবস্টেন্স অ্যাট্রিবিউট ফর্মটা আসে, কিন্তু কজালিটির ফর্মটা সব ক্ষেত্রে লাগে, ওটা যেহেতু টাইমের ফর্ম সেটা সব ক্ষেত্রে লাগে। সে তো হিউমও বলেছেন, হিউম বলছেন ওখানে পার্থক্যটা কি, হিউম বলছেন ওখানে ওই সত্যি করে আমরা কজালিটি ভাবতে বাধ্য, কিন্তু সেটা আমাদের একটা সাইকোলজিক্যাল টেন্ডেন্সি। কান্ট বলছেন ওটা সাইকোলজিক্যাল টেন্ডেন্সি না, ওটা একটা আপনার ফর্ম, এইখানে পার্থক্য, এবং ওটা নেসেসারি, আপনারাই বলে নেসেসারি, এখানে পার্থক্য। তুমি সেই নেসেসিটিটাকে কাটতে পারো, কিন্তু কাটবে কোন রাস্তায়? এম্পিরিক্যালি তো কাটার কোন রাস্তা নেই, তোমার ওই আপনারাই অ্যাপোস্টেরিয়রাইকে কেটে কাটতে হবে, আর তো কোনো রাস্তা নেই। এম্পিরিক্যালি, ওটা তো এম্পিরিক্যাল ব্যাপারই নয়, তো এম্পিরিক্যালি কাটবে কি করে? এমন লোককে খুঁজেও দেখাতে পারবে না যে এরকম ভাবে কজালিটি দিয়ে ভাবে না, চেঞ্জ আছে অথচ তার কারণ নেই এরকম ভাবে, এরকম তো তুমি ভাবতে পারবে না। অন্তত গড কারণ আছে, কোন একটা ভূত কারণ আছে, প্রেতাত্মা কারণ আছে, কারণ তো কিছু একটা ভাববে সে। কাজে এম্পিরিক্যালি তো ওটাকে কাটা যায় না, কাটতে গেলে তোমাকে বলতে হবে আপনারাই বলে তো কিছু হয় না, অ্যাপোস্টেরিয়রাই বলে কিছু হয় না। সত্যি করে যারা কাটতে চেষ্টা করেছেন তারা কিন্তু ওইখানে কেটেছেন, এইখানে ডাইরেক্ট তোমার কাটার কোনো রাস্তা ছাড়েননি কাট। এই জন্য এটার বিউটিটাই ওই জায়গায় লেখা, আপনার এই জায়গাটা। আমরা আজকে এখানে শেষ করি। যাই হোক, এটা আলোচনা করতে গেলে হয়তো 10টা আলোচনা লাগবে, এটাকে পুরোটা আলোচনা করতে গেলে এখানে এত কথা আছে, এত সমস্যার জায়গা আছে, তো 10টা লেকচার লাগবে। আমার মনে হয় যে কোথাও তো থামতে হবে। আমি ভাববো এটা নিয়ে আমি পরের দিন কন্টিনিউ করবো কিনা, নাকি আমরা একদম, এটাই উনি বলছেন। উনি এসে বললেন যে ওইরকম পারফেক্ট বিইংটা হচ্ছে গড, ওই যে জায়গাটা বললাম, পেজ নাম্বারটা বলে দিয়েছি তোমাদের, পেজ নাম্বারটা হচ্ছে 558 এ 580 B608। বলেছে ওখানে ওখান থেকে গডের কনসেপ্টটাকে ইন্ট্রোডিউস করছেন, এবং এটা বলছেন কিরকম গড, এটা থিওলজির গড, ট্রান্সেন্ডেন্টাল থিওলজির গড, এম্পিরিক্যাল থিওলজি নয়, ট্রান্সেন্ডেন্টাল থিওলজি। গডের সাথে দেখা হলো, আমি খাওয়ালাম, মিষ্টি খাওয়ালাম, ওরকম গড নয়, ট্রান্সেন্ডেন্টাল থিওলজির গড, যেটা কনসেপচুয়াল। তো ট্রান্সেন্ডেন্টাল কথাটাকে কান্ট অনেক জায়গায় কনসেপচুয়াল অর্থে ব্যবহার করেছেন। সহজ কথায় যেটার সঙ্গে এক্সপিরিয়েন্সের ডাইরেক্ট রিলেশন নেই, যেটা এক্সপিরিয়েন্স থেকে ডিরাইভড নয়,
সেটা ট্রান্সেন্ডেন্টাল। তো সেই রকম গডের আলোচনা, কিন্তু কান্ট বলছেন, কি বললেন, এই গডের পসিবিলিটিটা সূচিত হয়, পসিবিলিটি আছে, এই পসিবিলিটি আছে শুধু নয়, এই পসিবিলিটিটা নেসেসারি, কিন্তু তার কি ভাবা হচ্ছে, তার এক্সিস্টেন্সটা নেসেসারি থিওলজিতে ভাবে, ওই জায়গাটাই গন্ডগোল। এর পসিবিলিটিটা নেসেসারি, তার কারণ হচ্ছে এই পসিবিলিটিটা না বুঝলে আমি এক্সপিরিয়েন্সটাকে বুঝতে পারবো না, কোনো এক্সপিরিয়েন্সের মানে করতে পারবো না। কিন্তু থিওলজিতে শুধু এইটুকু এখানে থেমে থাকা হয় না, তার আরেকটা স্টেপ যাওয়া হয়, যে এর পসিবিলিটিটা নেসেসারি নয়, এর এক্সিস্টেন্সটা নেসেসারি। কান্ট বলছেন এই সেকেন্ড স্টেপটা আসে না, ওই আর্গুমেন্ট গুলোর মধ্যে ফ্যালাসি আছে। সেটা কিভাবে আছে কান্ট সেটা পরের সেকশনে পরের চ্যাপ্টারে দেখাচ্ছেন, চ্যাপ্টার 3-তে দেখাচ্ছেন, সেকশন 3, পরের সেকশন, এটা চ্যাপ্টার 3 চলছে। আজকে এখানেই থামি, তোমাদের যদি আর কোনো প্রশ্ন না থাকে। এটা নিয়ে আলোচনা করলে শেষ হবে না আর কি, মানে আমি তো ভেবেছিলাম নেগেশনকে আরেকবার রিভিজিট করব, কিন্তু সেটা তো করতে গেলে আরেকটা লেকচার লাগবে, এটাই আজকে হবে না। তাই নেগেশনটা কি দাঁড়ালো, আগে তো নেগেশন নিয়ে আমরা আলোচনা করেছিলাম, তাই নেগেশনটা কি দাঁড়ালো আলোচনা করতে পারলে আমার কাছেও আর একটু স্পষ্ট হতো, কিন্তু দেখা যাক কি করি পরের দিন। থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার।